শ্বশুর বাড়ির মামা শ্বশুর, আমার শ্বশুর বাড়ির মামা শ্বশুর হয়, আমার শাশুড়ির ভাই হয়। তো আমার সম্পর্কে মামা শ্বশুর, সেই মামা শ্বশুর আমাকে দেখে ওনার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে দেখে যে ওনার পছন্দ হয়েছে, আমি তো ওনার ভাইগনা বউ, উনি কীভাবে আমাকে দেখে পছন্দ করে বলেন? উনি আমাকে দেখে অনেক পছন্দ করছে। এখন উনি আমার সাথে প্রেম করবে। অলরেডি সে আমাকে অফারও করছে, শিখা তোমাকে আমার অনেক পছন্দ, আমি তোমার সাথে প্রেম করব। তুমি আমার ভাইগনা বউ, তো কী হয়েছে, তুমি তো আমার রক্তের সম্পর্ক না। দেখেন কেমন সেন্স মানুষের। তখন সে আমাকে খুব বিরক্ত করতো। প্রতিদিন আমাদের বাসায় এসে বসে থাকতো। আমার জিনিসটা দেখা ভালো লাগতো না, আমার পছন্দ হইতো না। আর ওই লোকটাকে বিশেষ করে আমি দেখতেও পারতাম না, মানে আমি পছন্দ করতাম না লোকটাকে আর কি। তো এখন ওনার কথা হচ্ছে উনি আমাকে পছন্দ করে, এখন যে কোনো উসিলায় সে আমাকে ভোগ করবে, ইভেন সে আমাকে বিয়ে করবে, আমার স্বামীর থেকে আমাকে নিয়ে যাবে। এখন আমার ছেলে আছে, আমার স্বামী আছে, সংসার আছে। আচ্ছা আপনারাই বলেন, আমার স্বামীর সন্তান রেখে আমি কি আমার মামা শ্বশুরের সাথে ভাইগে যাব? এটা কি কোনো দিন সম্ভব হয়? এখন এটা আমি তার বুঝাইতেই পারি না। এক পর্যায়ে এই কথা আমি আমার স্বামীর সাথে শেয়ার করি। করার পরে আমার স্বামী বলছে যে ডাইরেক্ট কেস করে দিন। ওনার নামে আমার স্বামী ডাইরেক্ট মামলা দিয়ে দিছে। মামলা দিয়ে দেওয়ার পরে ওনাকে পুলিশ আইসা ধরে নিয়ে গেছে। বাসায় আসছে পুলিশ, আইসা জেরা করলো কী হয়েছে, কী ঘটনা। এমন আমার ওয়াইফের সাথে সে প্রেম করতে চায়, সম্পর্ক হচ্ছে সে আমার মামা শ্বশুর, কিন্তু সে আমার ওয়াইফের সাথে প্রেম করতে চায়। আমার ছেলে আছে, আমার ওয়াইফ বিয়ে করছে আমি আজকে প্রায় 16-17 বছর, এখন আমার ওয়াইফের সাথে সে প্রেম করবে। তারপর আমার ওয়াইফের নাকি সূচনার থেকেই পছন্দ, মনে মনে সে এটা রাখছে, সে প্রকাশ করে নেয়। তখন পুলিশটা কী করছে, ধরে নিয়ে গেছে। এখন পুলিশের কথা হচ্ছে, আপনি যতক্ষণ মুখে নিজে স্বীকারোক্তি না দিবেন, মানে আমার কথা বলতেছে, আপনি নিজে যতক্ষণ স্বীকারোক্তি না দিবেন যে উনি নির্দোষ, ওনার মামলা যা আমি উঠাই নিছি, আপনারা ছেড়ে দেন, যতক্ষণ আপনি নিজের মুখে না বলবেন অতক্ষণ উনি থানায় থাকবে। তো এখন আমার তো বিবেকে বাঁধলো, কারণ মামা শ্বশুর হয়। তারপর দ্বিতীয় কথা হচ্ছে, ভুল মানুষই তো করে। আমরা এত গুনাহ করি, আল্লাহ ক্ষমা করে দেয়। তো সে একটা গুনাহ করছে, আমি তো ক্ষমা করতেই পারি। আমি যদি তাকে ক্ষমা না করি, তাহলে আমি যে এত গুনাহ করতেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। পরে আমার নিজের বিবেকে বাধা খাইলো। বাধা খাওয়ার পরে আবার চিন্তা করলাম, তার ছেলে মেয়ে আছে, সম্পূর্ণ সংসারের খরচ যা কিছু আছে সব কিছু মামা শ্বশুর বহন করে। এখন উনি যদি থানায় থাকে তো এগুলো কী করবে? তো সব কিছু বিবেচনা করে আমি চিন্তা করলাম যে না, তাকে ছেড়ে দেওয়াই উচিত, যদি এবার শিক্ষা হয়। তো আমি থানায় যাওয়ার পরে আমার মামলা উঠায় নেই, যে না ঠিক আছে ছেড়ে দেন, সেই ধরনের কাজ করছে, ভবিষ্যতে যেন আর না করে, আপনারা এই জিনিসটা দেখবেন। তো ছেড়ে দিছে তাকে, পুলিশেরা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে সে বাসায় আসছে। আসার পরে 1 সপ্তাহ যায় নাই, সে তার একই অবস্থা। সে আমার বাসায় আসে, আইসা সে মানে আমি গোসলখানায় কাপড় চোপড় ধুইতে গেলে ওখানে দাঁড়াই থাকে, আমি আপনার সংসারের কাজকাম করলে ওইখানে দাঁড়াই থাকবো। মানে বুঝেনি তো, যৌথ ফ্যামিলি সংসার, এটা তো আর একলা বললেই তো আর হয় না, এটা হচ্ছে যৌথ ফ্যামিলি সংসার। আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার ননদ আছে, ননাস আছে, তারপর 3টা ভাসুর আছে, তো দেবর আছে, সব কিছু মিলে মনে করেন যে যৌথ ফ্যামিলি আমরা। এখন আমি চাইলেই তো সব কিছু ঘরের ভিতরে বন্ধ করে বসে থাকতে পারি না, আমার কাজকাম তো সব বাহিরে। এখন উনি আমাকে দেখলেই এরকম করে। আসলে একটা কথাই আছে যে খারাপ মানুষের চরিত্র আসলে কখনোই ভালো হয় না। তো আল্লাহর কাছে দোয়া করি, লোকটাকে যেন আল্লাহ হেদায়েত দান করে আর সঠিক রাস্তা দেখায়। ঠিক আছে, আল্লাহ যেন সঠিক রাস্তা তাকে দেখায়, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি।